আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকে। আর এই ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কার কখনো আমরা বিশ্বাস করি না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার বিশ্বাস করবে না। মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। ভূতের গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। প্রতিনিয়ত আমরা হ্যারিকেনের আলোয় উঠোনে বসে ভূতের গল্প বায়না ধরতাম পিসি মাসি দাদা ঠাকুর সকলের কাছে। প্রতিনিয়ত আমরা এভাবে ভৌতিক গল্প শুনতাম। গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল সন্ধ্যের পর ভূতের গল্প পড়া। সবসময় আমরা পিসি মাসি ঠাকুরদার কাছ থেকে আমরা এই সমস্ত ভূতের গল্পগুলো শুনতাম। তো ভূতের গল্প এখন আর ওভাবে শোনা হয় না, কোনো না কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই ভূতের গল্পগুলো শুনে থাকি। সো বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। গ্রামে ভয়ঙ্কর রাতের ভয়। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। যে যেখান থেকে আমাকে শুনছো সকলের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। এবং এই গল্পের এতটুকু লাইন যদি কারোর সাথে কোনো অংশে মিলে যায় সেটা নিতান্তই কাকতালীয়। তো আমরা গল্পে ফিরে যাই। নিত্যন্দনপুর বাংলাদেশের এক প্রদত্ত গ্রাম, যেখানকার রাতগুলো একটাই নীরব যে নিজের নিঃশব্দ শব্দ গা ছমছম করে ওঠে। এই গ্রামের দক্ষিণ দিকটা রয়েছে এক বিশাল বাঁশঝাড়। দিনের বেলায় সাধারণ হলেও সন্ধ্যার পর এখানকার বাতাস কেমন জানি ভারী হয়ে ওঠে। গ্রামের লোকেরা শত চেষ্টা করেও ব্যাখ্যা করতে পারে না কেন সূর্য ডোবার পর কারো মন চায় না ওই দিকে যেতে। গ্রামের সবচেয়ে পুরনো মানুষের রমেশ দাদু বলেন, এই বাঁশঝাড় খালি জায়গা না রে, ওখানে কিছু আছে, কিছু যা মানুষের মতোই কিন্তু মানুষ নয়। শুরুটা হয় এক বর্ষার রাতে। মদন কাকা, যিনি বাঁশঝাড়ের পাশে থাকতেন, সেই রাতে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন সকালে উঠে দেখে দরজা খোলা, জুতো একজোড়া বাইরে পড়ে, আর ভেজা মাটিতে পায়ের ছাপ বাঁশঝাড়ের দিকে চলে গেছে। এরপর থেকেই পুরো গ্রাম নেমে আসে এক অজানা ভয়ের ছায়া। পুলিশ এসেছিল, খোঁজাখুঁজিও করেছিল, কিন্তু মদন কাকার কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। এরপর থেকে গ্রামের নিয়ম পাল্টে যায়। সূর্য ডোবার আগেই সবাই দরজা বন্ধ করে ফেলে, জানালার কপাট আটকে দেয়, আর বাইরে কেউ এক পা ফেলে না। গ্রামের শিক্ষক হাবিব হরিবাবু ছিলেন যুক্তিবাদী। তিনি বিশ্বাস করতেন না ভূতের অস্তিত্বে। তিনি একদিন সাহস করে রাতে বেরিয়ে পড়েন বাঁশঝাড়ের দিকে। পরের দিন সকালে তাকে পাওয়া গেল নিজের উঠোনে পড়ে থাকতে, জ্ঞানহীন, শরীরে ক্ষত চিহ্ন, আর মুখ দিয়ে শুধু একটি কথাই বেরোচ্ছিল, সে আমার নাম ধরে ডাকছিল। এভাবে চলছিল বছরের পর বছর এই গ্রামের এই অবস্থায়। মদন কাকা নিখোঁজ হওয়ার পর থেকেই তার মেয়ে বুলবুলের আচরণ কেমন যেন পাল্টে যায়। 7 বছরের চঞ্চল বুলবুল যেন একরাশ স্তব্ধতা হয়ে যায়। কেউ ডাকলে সাড়া দেয় না, খেলতে চায় না, সারা দিন শুধু জানালার পাশে বসে থাকে। মাঝে মাঝে তাকে দেখা যায় নিজের মনে নিজেই কথা বলছে। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ সে বলে ওঠে, বাবা আজ রাতে আসবে, বাঁশঝাড় থেকে হেঁটে আসবে। বাড়ির লোকজন ভয়ে চুপ হয়ে যায়। মা ভেবেছিলেন ছোট্ট বাচ্চা বাবাকে মিস করছে বলে এরকম বলছে, তাই বলে এইসব কেন। কিন্তু সেই রাতেই তারা শুনতে পেল জানালার বাইরে কে যেন ধীরে ধীরে কড়া নাড়ছে, একবার দুবার, তারপর থেমে গেল। পরের দিন সকালে জানালার ঠিক নিচে পাওয়া যায় ভেজা পায়ের ছাপ, ঠিক যেমনটা ছিল মদন কাকা হারিয়ে যাওয়া সেই রাতের ছাপ। বুলবুল এখন প্রায় কিছুদিন ধরে একটা আঁকে, কোনটা ছায়া মানুষের, কোনটা আবার লালচে চোখের, আবার কোনটা বাঁশঝাড়ের ভেতরে লম্বা কালো মানুষ। হরিহর বাবু সুস্থ হয়ে উঠলেন, আগের মতো ছিলেন না, সারাক্ষণ এই শিউরে উঠতেন। তিনি একদিন জানালেন, আমি দেখেছি বাঁশঝাড়ের ভেতরে কেউ আছে, তার মুখে নেই, সে নাম ধরে ডাকে, তার কাছে গেলে শরীর জমে যায়। তিনি বাঁশঝাড় থেকে কিছু জিনিস নিয়ে ফিরছিলেন, একটি ছেঁড়া গামছা, একটি মাটিতে ঢাকা পুরনো হাড়ের মালা এবং একটি রক্তমাখা কাগজ। কাগজটিতে লেখা ছিল এরকম, আমাকে যারা ভুলে গেছো তাদের আমি ভুলবো না, যারা আমার স্থান দখল করেছো তাদের ছায়া ছিনিয়ে আনবো। গায়ের মোড়ল থেকে শুরু করে সবার গা কাটা। পুরনো মানুষ বলল, এই লোকটা কারো অচেনা নয়, এটি ভৈরব মশাইয়ের হাতের লেখা। এভাবেই
চলতে থাকলো অনেকটা সময় ধরে, কিন্তু এভাবে আর গ্রামের সুরাহ হলো না। একদিন এক তান্ত্রিকের কাছে গ্রামবাসী মিলে রওনা হলেন। তাহলে এই বাঁশঝাড়ের ভিতরে কেন এই অবস্থা, কেন এরকম হচ্ছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। তান্ত্রিক বলল, এই বাঁশঝাড়ে তার অশুভ আত্মার ছায়াটা এখনো বসবাস করে। তাকে যদি এই বাঁশঝাড় থেকে সরাতে হয়, তাহলে অবশ্যই সেই বাঁশঝাড়ের চারদিকে মন্ত্র পড়ে, কিছু তাবিজ পড়ে ঘেরে দিতে হবে। তাহলে এখানে প্রবেশ করলেও কারো কোনো ক্ষতি হবে না। গ্রামবাসী তাই করলো। পরিশেষে ওই তান্ত্রিকের হাত ধরে ওই বাঁশঝাড়টাকে একটা অবদ্ধে বন্ধ করলো, এবং সেটা একটা নির্দিষ্ট সীমারেখায় থাকলো, যাতে অশুভ আত্মা এখানে কখনোই আর আসতে না পারে। গ্রামের ভয়ঙ্কর রাতগুলো এভাবে কাটতেছিল একের পর এক। আস্তে আস্তে সেই গ্রামে আবার স্বাভাবিক ফিরে আসে। এখন আর রাতের বেলা কারো কান্না, রাতের বেলা কারো ফিসফিসানি ডাক বা রক্ত মাখা কাগজ কিংবা পায়ের ছাপ আজও কারো চোখে পড়েনি। সবার ধারণা যে নিশ্চয়ই এখন বাঁশবাগানটা স্বাভাবিক হয়ে গেছে গ্রামের সকল স্বাভাবিক। কিন্তু না, স্বাভাবিক হয়নি। কিছুদিন পর আবার তার উপদ্রব বেড়ে গেল। এবার কি? এবার হরিহর বাবু সুস্থ হয়েছিলেন, কিন্তু তাকে সরাতে গিয়ে সেখান থেকে একটা শব্দ এলো, কারো জীবন দিতে হবে এখানে সুন্দর করে তুলতে। হরিহর বাবু রাজি হলেন। হরিহর বাবু ছিলেন বয়স্ক। তিনি ভেবে গ্রামবাসীকে বললেন, আমার এই বয়সে যদি আমি মারাও যাই, তাহলে গ্রামটা যেন ভালো থাকে, কোনো ভূত প্রেত কিংবা অশুভ আত্মার কবলে না পড়ে। হরিহর বাবু একদিন সেই রাতের বেলা বাঁশঝাড়ে যান, এবং পরের দিন তার নিথর দেহ লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। সেই থেকে সে গ্রামের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল হরিহর বাবুর জীবনের বিনিময়ে।